নমস্কার, আমি সায়ন্তন বলছি। এখন তোমরা শুনছো ফিকশন হান্ট। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলকে। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ফিকশন হান্টে আজ তোমরা শুনবে লেখক অজ্ঞর কলম থেকে একটি ভয়ের গল্প, চিলের ঘর। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে রয়েছি আমি সায়ন্তন। শুনতে থাকো আজকের ফিকশন হান্টের বিশেষ নিবেদন, অজ্ঞর কলম থেকে চিলের ঘর। টেনশন করার পরে একটা মানুষ যে কি পরিমাণে ক্লান্ত হয়ে যেতে পারে তা আজকে সহেলি বুঝল। পরীক্ষার পর থেকে সেইভাবে মাথা খাটানোর মতো আর কাজ করেনি কিছু। হেসে খেলেই সময় কাটলো এতটা। বেশ কয়েকদিন আগে থেকে রেজাল্টের চিন্তা করে কেটেছে। বাড়ির লোকজন তাকে নিয়ে যতটা নিশ্চিত ছিল, সহেলি নিজেও তাকে নিয়ে ততটা ছিল না। রেজাল্টটা বেরোবার পর থেকেই টুনু মাসি, মামা, ছোট পিসি সবাই ফোন করে কংগ্র্যাচুলেট করছে ওকে। সন্ধেবেলা বাবা কেশর লাড্ডু এনেছে, নিজের হাতে চিকেন পকোড়া করেছে মা, রাতে বিরিয়ানি খাওয়ার কথাও ঠিক হয়েছে। মানে সব কিছু মিলিয়ে দেখলে আজকে পুরো চাঁদের হাট। বাড়িতে একটা ছোটোখাটো উৎসব লেগে গেছে। আজকে সহেলির উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। 93% নাম্বার পেয়েছে টোটাল, এবং ইংলিশে 95। বাবার ইচ্ছে দিদির মতো সেও ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করবে। মোটামুটি সহেলি ঠিক করে রেখেছিল যে সে ইংলিশ অনার্স নেবে। মাঝখানের বেশ কয়েকটা দিন ফর্ম ফিল আপ, ভেরিফিকেশন এইসব করে কেটেছে। বার দুয়েক বাবার সাথে কলকাতাতে এসেওছে। সহেলির দিদি কেমিস্ট্রিতে অনার্স, তারপর আইআইটি রুড়কি থেকে এমএসসি করে ওখানেই পিএইচডি করছে। সহেলি বেথুনে ভর্তি হয়েছে। সহেলির কোনোদিনই সায়েন্স খুব বেশি ভালো লাগতো না। এদিক থেকে তার লাক খুব ভালো। মাধ্যমিকের পর বাড়ির পক্ষ থেকে কোনো জোড়াজুড়ি করা হয়নি। প্রথম দিকে কলকাতায় কোথায় থাকবে সেই নিয়ে বেশ কিছুটা সমস্যা হয়েছিল সহেলির। দিদির বেলায় দিদির ব্যাচের বেশ কয়েকজন বন্ধু একসাথে মেসে থাকতো, কিন্তু সহেলি ওদের ব্যাচের মধ্যে একমাত্র যে কলকাতায় থেকে পড়াশোনা করবে। সুতরাং ও স্কুলের বন্ধু বান্ধবদের মধ্যে কেউই চেনা নয় যে ওর সাথে কলকাতায় যাচ্ছে। সহেলির বাবা ইংলিশ বাজারের একটা স্কুলের অঙ্কের স্যার। সহেলির বাবা অমৃতেন্দু খুবই ভালো মানুষ, বেশ কিছুটা আদর্শবাদী ধরনের। কলকাতায় কিছু আত্মীয় স্বজনের বাড়ি রয়েছে। একদম পরিচিত লোকজন নেই এমনটা নয়, কিন্তু সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা মেয়ে সম্পূর্ণভাবে অপর কোনো লোকের বাড়িতে থেকে পড়াশোনা করবে, এটা তার মেনে নিতে একটু সমস্যা হয়েছে। এতে তাদেরও যেমন সমস্যা হবে, হয়তো মেয়েরও পড়াশোনায় তার প্রভাব পড়তে পারে। সুতরাং কোনোভাবেই কোনো আত্মীয় স্বজনের বাড়িতে থেকে পড়াশোনা করা অ্যালাউ করবে না বাবা। মালদা থেকে বেথুন কলে যাতায়াত করা তো কোনোভাবেই সম্ভব নয়। বেশ কিছুদিন চেষ্টা করার পরে সহেলির বাবার এক বন্ধুর সূত্রে একটি জায়গায় থাকার বন্দোবস্ত হয়। আমহা স্ট্রিট ক্রসিং থেকে কিছু দূর এগিয়ে গিয়ে ডান দিকে একটা এসবিআই এর এটিএম এর পাশে সরু একটা গলি ভেতর দিকে ঢুকে গেছে। বহু পুরনো বাড়ি। বাড়িটা 4 তলা। প্রথম থেকে উপর পর্যন্ত পুরোটাই ভাড়া হিসেবে দেওয়া। অদ্ভুত রকমের বাড়ি। ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজির একজন প্রফেসরের পুরনো বাড়ি। আপাতত পুরোটাই ভাড়া হিসেবে দেওয়া হয়। বেশি কিছু খোঁজখবর না নিয়ে আপাতত এই বাড়িতে সহেলি চলে আসে। বাবার পক্ষে স্কুল ছেড়ে আসা সম্ভব নয়, তাই প্রথম কিছুদিন মা থাকবে এমনটাই ঠিক হয়। মা, তুমি যে কেন সব সাবজেক্টে আমাকে চিরকাল পড়াতে পারবে না কে জানে। তখন মা বলতো, তুই কি জানিস, একটা বয়সের পর মা বাবার সাথে ছেলে মেয়েদের বন্ধুত্ব হয়ে যায়। সেটা ঠিক সময় না হলেই সম্পর্কটাতে দূরত্ব তৈরি হয়। আমি যে তোকে খুব ভালো পড়াই তা নয়, আসলে আমাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো, তাই আমার সব কিছুই তুই অনেক সহজেই বুঝে যাস। না বললেও অনেক কিছু বুঝতে পারিস তুই। এইরকম বেস্ট ফ্রেন্ড সঙ্গে থাকায় নতুন শহরে এসে খুব একটা অসুবিধেতে পড়তে হয়নি সহেলিকে। প্রথম দিন বাবা, মা আর সে তিনজনই এসেছিল 41-এর বি বাড়ির সামনে। আগে থেকেই তাদের জন্য একজন রোগামতো ভদ্রলোক গেটের কাছে অপেক্ষা করছিল। অবশ্য গেট না বলে সেটাকে একটা বেড়া বললেও ভুল হয় না।
ওই 4 তলা বাড়ি নিরাপত্তা ব্যবস্থা বলতে 4 ফুট মতো উঁচু বাঁশের টুকরো দিয়ে তৈরি করা বেড়া গোছের একটা ছোট গেট, তাতেই একটা হুড়কো গোছের লাগানো। ভদ্রলোক একটু দূর থেকে বেশ উঁচু গলায় বললেন, আসুন আসুন মিস্টার সোম, ম্যাডাম আমায় বলেই রেখেছিলেন যে আপনারা আসবেন। আমি হলাম সৌমেন। এই সামনের মোড়ে একটা মুদির দোকান চালাই, আর এই বাড়িতে যারা থাকে তাদের দেখাশোনা করি। ভদ্রলোক তাদেরকে সঙ্গে করে নিয়ে একটা সরু গলিপথে ভেতরে ঢুকে সিঁড়ি দিয়ে উঠতে লাগলেন। সহেলি লক্ষ্য করল বাড়ি দিয়ে ঢুকেই উঁচু চৌকাঠের মতো জায়গা পেরিয়ে যে সরু গলিটা তার দুপাশে ছোট্ট গর্ত মতো। গ্রামে এগুলোকে কুলুঙ্গি বলে, অবশ্য সেগুলো মাটির হয়, এগুলো সবই সিমেন্টের। সহেলি মিতিন মাসির ভীষণ ভক্ত। কয়েক মুহূর্ত ভালো করে তাকিয়ে কুলুঙ্গিগুলোর ভেতরে কিছু দেশলাইয়ের বাক্স, বিড়ির টুকরো, পুরনো জং ধরা 1-2 ব্লেড ইত্যাদি দেখে বুঝল যে লোকজনরা ভাড়া থাকে তারা তাদের অনাবশ্যক বেশ কিছু জিনিস যাতায়াতের পথে এখানে ফেলে দেয়। স্ট্রাকচারটা খিলানের মতো। এইসব ক্ষেত্রে সাধারণত গথিক রীতি মেনেই তৈরি করা হয় এবং এখানেও তার ব্যতিক্রম হয়নি। লক্ষ্য করতে করতে অল্প একটু পিছিয়ে পড়েছিল সহেলি। দ্রুত পায়ে কিছুটা এগিয়ে গিয়ে দেখল যে প্রথম তলা পেরিয়ে গলার আওয়াজটা বেশ কিছু উঠে গেছে। সহেলি পা চালিয়ে উঠতে গিয়ে লক্ষ্য করল সিঁড়িগুলো অদ্ভুত। এত উঁচু স্টেপ এখনকার কোনো সিঁড়িতে সাধারণত হয় না, এবং সিঁড়িটা খুব সরু, এতটাই সরু এবং খাড়া যে 2 লোকের পক্ষে পাশাপাশি ওঠা বা নামা সম্ভব নয়। সিঁড়ি দিয়ে উঠছে তো উঠছে। 3 তলা পেরিয়ে যাওয়ার পর সহেলি শুনতে পেল তার বাবা জিজ্ঞেস করছে, দাদা, আর কোথায় যাচ্ছেন? এটা তো 4 তলা। হ্যাঁ, তো ওপরে উঠতে উঠতে তো দম বেরিয়ে গেল। প্রত্যুত্তরে সেই রোগা ভদ্রলোকের গলায় শোনা গেল, কোনো তলায় তো কোনো ঘর ফাঁকা নেই, তাই ম্যাডাম বলেছেন উপর তলায় এই ঘরটা খুলে দিতে। এই ঘরটা সাধারণত কখনো ভাড়া দেওয়া হয় না, জানেন। আমি প্রায় বছর 10 হলো ম্যাডামের কথা মতো এই বাড়ি দেখাশোনা করছি, ওই যতটুকু পারি আর কি। তার মধ্যে কখনো এই ঘর কারোর জন্য খুলে দেখাইনি। অবিনাশবাবুর কথা ম্যাডাম নিতান্তই একেবারে ফেলে দিতে পারেননি বলে এই ঘর খুলে দিতে বলেছে। আপনার মেয়ের থাকার অসুবিধা হবে, কোথায় থাকবে, নতুন জায়গা, এসব নিয়ে ভেবেই ম্যাডাম এই ঘরটা খুলেছে। আপনার মেয়ে থাকার অসুবিধা হবে। আপনাদের যদি এই ঘর নিয়ে অসুবিধা থাকে তাহলে আপনার ম্যাডামের সাথে কথা বলতে পারেন। আমাকে শুধু দেখাতে বলেছে, আমি আমার কাজটুকু করছি মাত্র। এর উত্তরে সহেলির বাবা বলে, না না মশাই, আপনি যে দেখছি রাগ করছেন। এই এত উঁচুতে ঘর, তাই বললাম আর কি। সে তো নিশ্চয়ই, এখানে থাকার নতুন জায়গা খুঁজতে গিয়ে যে হয়রানিটা না হচ্ছে। সহেলির বাবার এই একটা বিশেষ গুণ, কঠিন পরিস্থিতিতে ভীষণ ভালোভাবে কথা বলে পরিস্থিতিকে বাগে আনতে তিনি অত্যন্ত পটু। ভদ্রলোক গদগদ স্বরে বললেন, না না, রাগ করিনি, রাগ করবো কেন? আসলে কবেকার বাড়ি বুঝতেই তো পারছেন। আজকাল এইরকম খিলান, এত মোটা মোটা দেওয়াল কোথাওকার আছে? সিগনেচার নর্থ ক্যালকাটা। সহেলি লক্ষ্য করল 1 তলা থেকে 4 তলা পর্যন্ত প্রত্যেকটা ঘরেই দরজার আগে একটা করে কোলাপসিবল গেট লাগানো আছে। সম্ভবত এই বাড়ির কোনো শক্তপোক্ত মেন গেট না থাকায় প্রত্যেক ভাড়াটিয়ার নিরাপত্তার জন্য এই ব্যবস্থা। গেটের পরে কাঠের দরজা এবং ওপারে ঘর। প্রত্যেক তলার প্রত্যেক ঘরের একই ব্যবস্থা। ঘরের ভেতর ঢুকে একটু ঘুরে ঘাড়ে দেখছিল এদিক ওদিক সহেলি আর তার মা। বাবা ওদিকে ওই রোগা লোকটার সাথে গল্প করেই চলেছে। বাবার এই এক সমস্যা, অচেনা অজানা যে কোনো লোকের সাথে একবার গল্প করতে শুরু করলে আর থামে না। ঘরের ভেতরটা এমন হবে আশা করেনি সহেলি, এবং মায়ের মুখের অবস্থা দেখে বুঝেছে মাও অবশ্যই এমন আশা করেনি। সত্যি বলতে কি, বাইরে থেকে ঢোকার সময় আশপাশটা দেখে খুব একটা ভালো লাগেনি সহেলির। যেভাবে পানের পিক পড়েছিল এবং ঢুকেই যে অল্প ছোটো মতো জায়গা আছে তার উপর জাল দেওয়া ছিল, তাতে বোঝা যায় যে লোকজন
যথেষ্ট পরিমাণে নোংরা করে রাখে গোটা বাড়িটাকে। প্রচণ্ড সরু খাড়াই সিঁড়ি দিয়ে উঠে দুপাশের ঘরগুলোকে দেখে পায়রার খুপড়ি ছাড়া আর কিছুই মনে করেনি সহেলি। সেটাও আবার বেশ নোংরা। অথচ ওই যে বলে না, ডোন্ট জাজ বুক বাই ইটস কভার, এক্ষেত্রে ব্যাপারটা একেবারে সেরকমই হয়ে গেল। দরজা দিয়ে ভেতরে ঢুকেই ছোট্ট একটা ডাইনিং গোছের জায়গা, তার একদিকে একটা ছোট কাঠের টেবিল, ওপরে একটা না জানি কোন যুগের বিশাল বড় রেডিও পাখা রয়েছে। রেডিওর ওপরেই একটা গ্রামোফোন, পাশে বেশ কয়েকটা HMV রেকর্ড। এটা কিন্তু হাল ফ্যাশনের, গ্রামোফোনের মতো দেখতে ব্লুটুথ স্পিকার নয়, সত্যিকারের পিন লাগানো বড় গ্রামোফোন রেকর্ড। এগুলোকে এই জায়গায় দেখে রীতিমতো চোখ ছানা বড়া হয়ে গেল সহেলির। বেমানানভাবে এখানে দুটো নীলকমলের লাল চেয়ার পাতা। এই জায়গাটা পেরিয়েই একটা ঘর। এই ছোট জায়গাটার দেওয়ালে দুটো বড় বড় অয়েল পেন্টিং ঝুলছে। দুটোতেই এত মোটা পরিমাণ ধুলো জমে আছে যে সেটাতে যে কি আঁকা আছে তা এখন বোঝা যাচ্ছে না। এই জায়গাটা পেরিয়ে যে ঘর, তার মধ্যে একটা খাট পাতা। বোঝা যাচ্ছে লোকে এখানে থাকবে বলে সদ্য সিঙ্গেল একটা খাট কিনে রাখা হয়েছে। এই ঘরটাতেও একটা টেবিল ল্যাম্প রাখা আছে, যেটা বেশ পুরনো। ওটার ঝালর থেকে মাকড়সা মোটামুটি দেওয়াল পর্যন্ত সেতুবন্ধন করে ফেলেছে জাল দিয়ে। ঘরটাতে এগুলো ছাড়া রয়েছে কাঠের ফ্রেমে বাঁধানো ছোট একটা শোকেস গোছের, দেওয়ালে অনেকখানি গর্ত, মাঝে মাঝে কাঠের তাক লাগানো, আর তাকেই ঘিরে সরু কাঠের ফ্রেমে একটা দুপাল্লার দরজা। উই পোকার আক্রমণে সেগুলো কোনো রকমে দাঁড়িয়ে আছে। কোনো রকম অসতর্ক হ্যাঁচকা টান লাগলেই তারা আসন্ন মৃত্যুকে বরণ করে নেবে। এই ঘরের লাগোয়া একটা দরজা, যে দরজা দিয়ে বেরিয়ে একটা লম্বা জায়গাকে দুভাগ করে একদিকে সরু রান্নার জায়গা এবং অপরদিকে ছোট্ট ঘুপচি একটা বাথরুম বানানো হয়েছে। ঠিক এই সব কিছুর উল্টো দিকে আর একটা ছোট্ট দরজা, সেটা দিয়ে বেরিয়ে খুব বেশি হলে 3 ফুট বাই 2.5 ফুটের একটা ঝোলানো বারান্দা। বড়জোর একটা মানুষ দাঁড়িয়ে তাতে সকালের মিঠে রোদ গায়ে মেখে আড়মোড়া ভাঙতে পারবে না। যতটা আশা করেছিল তার থেকে বেশ কিছুটা বেশিই পেয়েছে ওরা। আর 5টা মেশবাড়ি বা হোস্টেল রুমে থাকলে যেমন লাগতো তার থেকে ঢের ভালো। একটু পুরনো বটে, ঘরগুলোতে সোঁদা গন্ধ, কড়িবর্গার ছাদ, তা বেশ। সহেলি জায়গাটার প্রতি অনেকটা সেন্টিমেন্টাল ফিল করতে শুরু করেছে এখন থেকেই। সেই ক্লাস 8-এ প্রথমবার ব্যোমকেশ পড়ার সময় আর্মহা স্ট্রিটের নামটা জেনেছিল। পরে জীবনানন্দ এবং শরদিন্দুর সাথে জায়গাটার যোগাযোগ নিয়ে অনেক কিছুই পড়েছে। বেশ গদগদ ভাব নিয়ে বারান্দা থেকে নিচের হাতে টানা রিক্সাগুলো দেখছিল সহেলি অনেকক্ষণ ধরে। মায়ের ডাকে হুঁশ ফিরল। কিরে, কাল থেকে তো কলেজে যাবি, আজকের দিনটা অন্তত বিকেলে একটু ঘুরে আসবো দুজনে মিলে। বিকেলে কলেজ স্কোয়ার যাব, ঠিক আছে? বাবা আজকে থাকবে তো? হ্যাঁ, আজকে তো থাকবে, কালকে সকালবেলা তোকে কলেজে দিয়ে যাবে। সেদিন দুপুরে বাইরে একটা জায়গায় ওরা খেয়ে নিল। এখানে খাবার দাবারের ব্যবস্থা করতে, মানে রান্নাবান্নার জিনিসপত্র জোগাড় করতে সেই দিনটা লাগবে। ওই ভদ্রলোকই বলেছেন যা কিছু প্রয়োজনীয় জিনিস তা তিনি এনে দেবে। দুপুরবেলা ওই ছোট ঘরেই 3 জনে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা ওরা বেড়াতে গেল। সহেলির বাবা বিকেলই বেরিয়ে গেছে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরবে বলে। সহেলি আর সহেলির মা বিকেলে কিছুটা ঘোরাঘুরি করে সন্ধ্যের মুখে কলেজ স্কোয়ারে বেশ কিছুক্ষণ বসে ঘটি গরম আর চা খেয়ে সন্ধ্যের দিকে বাড়ি ফিরল। ফেরার পথে সহেলি স্টেশনারি দোকান থেকে যা কিছু লাগবে কিনে নিল। কাল সকাল 10টা থেকে ক্লাস। কলেজে প্রথম দিন সে আশা করেছিল বাবা সঙ্গে যাবে, কিন্তু দুপুরবেলা জানতে পারল বাবাকে সেই দিনই বিকেলে ফিরতে হবে। বাড়িতে ঠাকুমার শরীর খারাপ করেছে। সন্ধ্যের সময় যখন সে আর তার মা বাড়িতে ঢুকছে তখন নিচের তলায় এক ভদ্র মহিলার সাথে আলাপ হলো। গেটটা দিয়ে ঢুকেই একতলায় বাঁদিকে যে প্রথম ঘরটা, সেখানে দরজা আগলে ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন। ওদের দুজনকে ঢুকতে দেখে বললেন, ও, আপনারা তাহলে 4 তলায় নতুন এসেছেন বুঝি? ঢোকার গেটের কাছে একটা 60 ওয়াটের ল্যাম্প জ্বলছে। তারপর সরু গলিটা অন্ধকার, সিঁড়ির মুখে আর একটা ল্যাম্প জ্বলছে। হঠাৎ এমন একটা অদ্ভুত গলার আওয়াজে সহেলি আর তার মা দুজনেই বেশ কিছুটা চমকে উঠেছিল। বয়স দেখে মনে হচ্ছে 60 থেকে 70-এর মধ্যে। মাথায় কাঁচা পাকা চুল, কপালের বেশ খানিকটা অংশ সিঁদুর দিয়ে লাল হয়ে আছে।
মুখে পান চিবোচ্ছেন। সহেলির মা উত্তর দিলেন, হ্যাঁ, আমরা আজকেই এসেছি, ওপরে 4 তলায় থাকছি। ও আমার মেয়ে সহেলি, ওর কলেজের জন্যই আমরা কলকাতায় এসেছি। আমি আরও একসাথেই থাকবো। কথাগুলো শোনার সময় মাথা থেকে পা পর্যন্ত মেয়ে এবং মাকে জরিপ করে নিলেন ভদ্রমহিলা। ও, তা আসলে কোথাকার লোক তোমরা? মালদা। আমরা এখানে অনেক দিন ধরেই আছি। আমার ছেলে বড় বাজারের একটা দোকানে কাজ করে। আমাকে এবারে সবাই তপনের মা বলেই ডাকে। আচ্ছা, বেশ। কোনো দরকার পড়লে অসুবিধে হলে বলো কিন্তু। নিশ্চয়ই বলবো। এর চেয়ে বেশি কথোপকথনকে এগোনোর সুযোগ দিলেন না সহেলির মা। সিঁড়ি দিয়ে ওপরে উঠে সহেলিকে বললেন, লক্ষ্য করলি, যতক্ষণ কথা বলছিল ততক্ষণ দরজার পর্দার পিছন থেকে একজন বেশ কয়েকবার উঁকি মেয়েদের কথা শোনার চেষ্টা করছিল। বিষয়টা সহেলির নজর এড়ায়নি, তবে মাও যে এটা লক্ষ্য করেছে তা বুঝতে পারেনি সহেলি। উত্তরে সে বলল, হ্যাঁ, লক্ষ্য করেছি। কথা বলছে তোমার সাথে, অথচ চোখ দিয়ে যেন আমাকে পুরোটা মেপে ঝুপে নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, ঠিক বলেছিস। পরে যদি কখনো যেচে কথা বলতে আসে, বুঝে শুনে কথা বলিস কিন্তু। সেদিন রাত্রেবেলা ওরা মোমো খেয়ে কাটিয়ে দেবে ঠিক করেছিল। 8:30 নাগাদ সেই রোগা ভদ্রলোক এসে ওদের সাথে দেখা করে কেমন আছে, বন্দোবস্ত সব ঠিক আছে কিনা ইত্যাদি খোঁজ খবর নিয়ে গেছিল। ভদ্রলোকের নাম সৌমেন। প্রথমে যতটা কাঠখোট্টা মনে হয়েছিল ততটা তিনি নন। আজকের মধ্যে সব ব্যবস্থা না করতে পারার জন্য আন্তরিকভাবেই ওদের কাছে ক্ষমা চাইলেন এবং ওদেরকে নিশ্চিত করে গেলেন যে কালকের মধ্যে রান্নাবান্নার সব জিনিসপত্র তিনি জোগাড় করে দেবেন। পরদিন তাই ভদ্রলোক একেবারে সকাল 7:30টার মধ্যে আর একজন লোককে নিয়ে 4 তলায় সিলিন্ডার, গ্যাস সব সমেত উপস্থিত হলেন। দরজায় কড়া নাড়ার শব্দে একটু অবাক হয়ে যখন সহেলির মা দরজা খুললেন, তখন দেখলেন মোটামুটি সবই তিনি নিয়ে উঠে পড়েছেন ওপরে। সব কিছু ঠিকঠাক করে লোকটা বিদায় নেওয়ার পরে সহেলি দেখল ছোট্ট রান্নাঘরটা মা সুন্দর করে গুছিয়ে ফেলেছে। সেদিন সকালে ভাত, ডাল, ডিম ভাজা এরকম সোজা সাপটা রান্নার ওপর দিয়ে খাওয়া দাওয়া সেরে মায়ের সঙ্গে প্রথম কলেজে গেল সহেলি। সহেলির প্রথম দিনের কলেজ অভিজ্ঞতা বেশ ভালো। সকাল 10টা থেকে প্রথম দিনে 2টো পর্যন্ত ক্লাস হয়েছে। ইন্ট্রোডাকশন, তারপর ক্লাস রুটিন দেওয়া ইত্যাদি সব কিছু মিলিয়ে এতক্ষণ টানা কিছু করার অভ্যেস সেই স্কুলের পর বহুদিন যাবৎ আর নেই। বেশ কিছুটা ক্লান্ত বোধ করছে সহেলি। প্রথম দিন মোটামুটিভাবে 2-3 জনের সাথে বেশ আলাপ হয়েছে, ফোন নাম্বার চালাচালি হয়েছে। আজকে কলেজ থেকে মা আনতে গিয়েছিল। প্রথম কয়েকটা দিন তাই যাবে এমনটা মা বলেছে। বাড়িতে ফিরে এসে সহেলি তার কাল থেকে দেখে আসা চিলের ঘরটাকে আর চিনতেই পারল না। মা রীতিমতো সব কিছুকে গুছিয়ে পুরো ঘরটার চেহারাই পাল্টে দিয়েছে। এ কি, একটা ছোট টেবিল তাদের ঘরের পাশে বসানো, পাশে একটা চেয়ার। সম্ভবত এটা তার পড়াশোনার জন্য বানানো হয়েছে। মা তো দেখছি রীতিমতো এক্সপার্ট, এর মধ্যে সব বন্দোবস্ত করে ফেলেছে। সত্যি বন্দোবস্ত খুব সুন্দরই করে ফেলেছে সহেলির মা। এমনকি কালকে দেখে কিছুই বুঝতে না পারা অয়েল পেন্টিং দুটো বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে। একটাতে একজন বয়স্ক ভদ্রলোক চেয়ারে বসে আছে, তার পাশে একটা ঘোমটা পরা মহিলা, এবং সেই মহিলার হাত ধরে একটা হাফ প্যান্ট পরা ছোট ছেলে, তার পাশে একটা ফ্রক পরা মেয়ে ও নিচে একটা নেড়ি কুকুর বসে আছে। বোঝাই যাচ্ছে কোনো পরিবারের ছবি। তার উল্টো দিকের দেওয়ালে যে ছবিটা ছিল সেটাতেও ওই বড় ছবিতে থাকা ভদ্রলোকেরই একটা পোর্ট্রেট। নাকের ডগায় গোল একটা চশমা, সম্ভবত চেন অথবা দড়ি দিয়ে কানের সাথে বাঁধা সেটা। সরু গোঁফ নাকের তলা থেকে গালের দুপাশে কিছু দূর বেরিয়ে গেছে। চোখের দৃষ্টি বেশ ক্রূঢ়। বড় যে ফ্যামিলি পিকচারটা লাগানো আছে তাতে প্রত্যেকের মুখ খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না ঠিকই, তবে বাচ্চা ছেলেটার মুখ অসম্ভব পরিষ্কার। গালগুলো ফোলা, কোঁকড়ানো চুল, খুব সুন্দর দেখতে। সহেলি এক মনে ছবিটার দিকে তাকিয়েছিল। হঠাৎ মা বলল, কিরে, জামা কাপড় ছাড়বি না? এই চেয়ার টেবিলটা দেখেছিস? এটা আমি আজকে বেলায় বেরিয়ে আনিয়েছি। ওই দোকান থেকেই একজন ভদ্রলোক ওপরে পৌঁছে এখানে ফিট করে দিয়ে গেছে। এটাতে বসে তুমি পড়বে। মায়ের কথায় সম্বিত ফিরে পেল সহেলি। তুমি তো সুপারফাস্ট গো,
এইটুকু সময়ের মধ্যে ঘরটা রীতিমতো চেহারা বদলে ফেলেছো। চেয়ার টেবিলটা খুব সুন্দর হয়েছে। আমার তো ছোটবেলা থেকে কোনোদিনই খাটে বসে পড়ার অভ্যেস নেই। চেয়ার টেবিল না হলে পড়তে খুব অসুবিধা হতো। জানি বলেই তো সবার আগে ওটার ব্যবস্থাই করেছি। আরও কয়েকটা জিনিস কিনেছি, কিন্তু জানিস কিভাবে সাজাবো বুঝতে পারছি না। তুই খেয়ে নে, তারপরে আমাকে একটু হেল্প করিস তো। হাত মুখ ধুয়ে গরম গরম আলুর পরোটা খেয়ে অতিশয় তৃপ্ত হলো সে। তারপর টুকটুক করে ফ্লাওয়ার ভাস, লাকি ব্যাম্বু স্টিক, আরও টুকিটাকি জিনিস মায়ের সাথে হাত লাগিয়ে সাজিয়ে ফেলল। সহেলির মা বেশ অ্যাস্থেটিক, ওদের বাড়িটাকে অসম্ভব সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে। অভ্যেসটা সহেলির ওপরও কিছুটা এসেছে। সহেলি ছোটবেলা থেকেই তার মায়ের কাছে শুনে এসেছে সৌন্দর্য একটা প্র্যাকটিস, গোটা জীবনের চালিকা শক্তি। কিছু পজিটিভ প্র্যাকটিস দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। ডিসিপ্লিন, পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো একটা মানুষের সাবকনসিয়াস মাইন্ডকে ভীষণভাবে প্রভাবিত করে। সহেলি নিজেও ভীষণ ফিটফাট থাকে, আশপাশটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে। তাই এক কামরার এই ঘরটা একটা নোনা ধরা 4 তলা বাড়ির উপর চিলের ঘর বলে এখন আর মনে হচ্ছে না। পড়ার টেবিলের সামনে একটা হুক লাগাতে হবে, স্বামীজির ছবিটা ওখানেই লাগাবে। সন্ধেবেলা দিদি ভিডিও কল করেছিল। সহেলি ঘুরে ঘুরে পুরো ঘরটা দেখিয়েছে। দিদি বলেছে এবার যখন কলকাতায় আসবে তখন একদিন এখান থেকে ঘুরে যাবে। প্রথম দিন ক্লাস হয়েছে, তাই বিশেষ পড়ার মতো কিছু নেই। টুকটাক একটু বইপত্র উল্টে দেখে মা আর মেয়ে গল্প হলেও সত্যি দেখতে বসে গেল। এই আরেকটা জিনিস যেটা মায়ের থেকে মেয়ের মধ্যে ঢুকে গেছে। সহেলি বুঝতে পারে গল্প হলেও সত্যি সিনেমা নয়, একটা মন ভালো করার টনিক। একবার ভেবেছে যখন কোনো মানুষ ডিপ্রেশনে থাকে তখন সে এরকম একটা সিনেমা ট্রাই করতে পারে। রাত্রেবেলা একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে সেদিনকে মা মেয়ে শুয়ে পড়ল। বেশ কিছুদিন এইভাবে চলছিল। এখন সহেলি একাই কলেজে যায়। কলেজ স্ট্রিট থেকে বন্ধুদের সাথে একদিন বইপত্র কিনেছে। অনেক কটা নতুন বন্ধু হয়েছে। নিজের পুরনো অভ্যস্ত জীবন থেকে বেরিয়ে এই যে পরিবর্তনটা হলো সেটা সহেলি পুরো মাত্রায় উপভোগ করেছে। রাতের বেলা সময়টা তখন ঠিক বুঝতে পারল না সহেলি। ঘরটায় একটা ওয়াল ক্লক লাগাতে হবে, না হলে সময় দেখতে খুব অসুবিধে হয়। ফোনটা ওদিকে মায়ের পাশের টেবিলটাতে। একটা ক্যাঁচকুঁচ শব্দ শোনা যাচ্ছে অনেকক্ষণ থেকে। এটার কারণেই মাঝরাতে সহেলির ঘুমটা ভেঙে গেল। কাঠের মেঝের ওপর কোনো জিনিস গড়ালে যেমন শব্দ হয় সেটাই হচ্ছে, কিন্তু সেটাকে খুব সন্তর্পণে নিয়ন্ত্রণ করা হচ্ছে। কেউ যেন বলেছে এই শব্দটাকে একটা নির্দিষ্ট সীমার মধ্যেই থাকতে হবে। বেশ অনেকক্ষণ ধরে বিছানায় বসে শব্দটা শুনল সহেলি। না, সত্যি আওয়াজটা আসছে। সহেলি একেবারেই ভীতু প্রকৃতির মেয়ে নয়। আস্তে আস্তে বিছানা থেকে নেমে স্যান্ডেলটা গলিয়ে শোয়ার ঘরের দরজার দিকে এগিয়ে গেল সে। নামার পরই লক্ষ্য করল আর কোনো আওয়াজ নেই। দরজার কাছে পৌঁছে তাও একবার দরজাটা খুলে বাইরে ডাইনিংটার দিকে তাকালো। নিকষ কালো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে একটা আলো লাগাতে হবে, একটা কম পাওয়ারের এলইডি। এখানটা লাগালে রাতের বেলা সবসময় জেলে রাখা যাবে। অন্ধকারে এগোতে গিয়ে ধাক্কা খেলো সহেলি। হাত দিয়ে ছুঁয়ে বুঝতে পারল একটা টেবিল, তার মানে গ্রামোফোন রেডিও এখানটায় আছে। মনে মনে ঘরটার একটা ছবি কল্পনা করে সহেলির মনে পড়ল এই গ্রামোফোন টেবিলটা থেকে ডান দিকে একটু এগোলে ওপরে সুইচবোর্ড, 3rd রোয়ের বাঁ দিক থেকে 3 নাম্বার সুইচটা আলোর। এই সব ব্যাপারে সহেলি ভীষণ সচেতন। ছোটবেলা থেকে প্রচুর গোয়েন্দা গল্প পড়ার জন্য এই রকম অভ্যেস হয়ে গেছে। যে কোনো জায়গায় নতুন এলে সেই জায়গাটার একটা ছবি মাথার মধ্যে এঁকে নেওয়ার চেষ্টা করে। যদি কখনো কোনো সিঁড়ি দিয়ে ওঠে তাহলে একেবারেই কতগুলো সিঁড়ি আছে সেটা গুনে নেয়। যে কোনো সুইচবোর্ড যে জায়গায় আছে সেখানকার কোন সুইচটা কি সেটা নির্ভুলভাবে মনে থেকে যায় একবার দেখলে। টক শব্দে ঘরের টিউবলাইটটা জ্বলে গেল। হঠাৎ অন্ধকার থেকে উঠে এসে তীব্র আলো চোখে পড়ায় চোখের ঝিমিয়ে থাকা রড কোষগুলো ঝাঁকুনি খেল। মাথা থেকে চোখ কেমন একটা ঝিলঝিল করে উঠল। কয়েক মুহূর্ত সময় লাগলো পুরো ব্যাপারটা ঠিক হতে। তারপর সহেলি ঘরটার মধ্যে তাকিয়ে দেখল কিছুই নেই। যে জিনিস যেখানে থাকার কথা একদম সেই জায়গাতেই রয়েছে। না, নতুন জায়গায় এসে ঘুমের ঘনত্বটা কমেছে।
তার সাথে উষ্ণ মস্তিষ্কের উর্বর কল্পনা কোনোভাবে মিশে এইরকম হচ্ছে। আলোটা নিভিয়ে ধীর পায়ে ঘরে ফিরে গেল সহেলি। মাও পাশ ফিরে শুয়েছে। খুব ধীরে ধীরে কোনো রকম আওয়াজ না করে বিছানায় শুয়ে পড়ল। অল্প কিছুক্ষণ বাড়ির কথা মনে পড়তে লাগলো। ছোটবেলায় যখন জ্বর হতো তখন বাবা প্রত্যেকবার একটা করে নতুন গল্পের বই কিনে আনতো। সহেলির ছোটবেলায় স্মার্টফোন, ইন্টারনেট ছিল না। জ্বরে যখন সে উঠতে পারতো না তখন বাবা মাথাটা কোলের ওপর নিয়ে গল্প পড়ে শোনাতো। ভীষণ একটা শান্তি অনুভব করা যেত। বহুদিন হয়ে গেল তেমন শান্তি আর কোথাও পাওয়া যায় না। সহেলি সবে 18-তে পড়েছে। দুনিয়াদারি দেখার কিছুই তার জীবনে হয়নি। তবুও তার জীবনে প্রথম 10টা বছরের সঙ্গে এখনকার জগতের এই ব্যাপক পরিবর্তনটা কোথাও যেন খাপ ছাড়া লাগে তার। এসব আবোল তাবোল ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল সহেলি। ঘুমের মধ্যে স্বপ্ন দেখল বাবা গল্প শোনাচ্ছে সহেলিকে। কলেজ থেকে ফিরে সহেলি লক্ষ্য করল ঘরের দরজাটা লক করা নেই। দরজা দিয়ে ভেতরে ঢুকে দেখতে পেল মা রেডিওটা নিয়ে কী সব খুটখাট করছে। সহেলি বলল, কি করছো? ওটা তোমার দাদুর আমলের রেডিও, ওটা এখন চলে নাকি? ও, তুই এসে গেছিস? আরে দেখ না, আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। তুই চলে যাওয়ার পর আমি তো একটু বেরিয়েছিলাম। যা কেনাকাটা করার ছিল সেসব কিনে ওই 12:30 নাগাদ ফিরেছি। চাবি দিয়ে গেছিলাম। ওপরে উঠে চাবি খুলতে গিয়ে দেখি আমাদের ঘরের ভিতর থেকে একটা শব্দ আসছে। খুব যে একটা আস্তে আস্তে তা নয়, দরজার বাইরে থেকেই শোনা যাচ্ছে। তাও আমি দরজায় কান লাগিয়ে একটু ভালো করে শোনার চেষ্টা করলাম। জানিস, ভেতর থেকে খবর পড়ার আওয়াজ আসছিল। মানে আগেকার রে, তুই জানবি না, আমরা ছোটবেলায় শুনেছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বলে একজন খবর পড়তেন। তোর দাদু মামার বাড়ির ডাইনিং টেবিলটায় বসে ওটা শুনতো। আকাশবাণীর খবর পড়ছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, এরকম একটা কথা দিয়ে তখন খবরটা শুরু হতো। কিন্তু জানিস, সেটা এখন কোনোভাবেই কোথাও থেকে আসা সম্ভব না। যদি কেউ ইন্টারনেট থেকে কোনো জায়গার রেকর্ডিং চালায়। কিন্তু আমি স্পষ্ট শুনলাম দরজার বাইরে থেকে খবর পড়ার শব্দটা ভেতর থেকেই আসছে। দরজা খুলে ভেতরে ঢুকে দেখি কিচ্ছু নেই। আমি প্রথম দিকটায় ভাবলাম যে কিছু ভুল শুনছিলাম নাকি। তারপর কাজ করতে করতে ঘটনাটার কথা ভুলেই গেছি। হঠাৎ একটু আগে মনে পড়লো রেডিওটাকে একটু নেড়ে চেড়ে দেখি তো চলে কি না। আমাদের বাড়িতে RCA একটা রেডিও ছিল, তাই এই রেডিওটা দেখে আমি যাকে বলে একটু নস্টালজিক হয়ে গেছি। সহেলি এসব কথাবার্তা শুনে হো হো করে হেসে ফেলল। তুমি বলতে চাইছো 70s আকাশবাণীর খবর তুমি ঘরের দরজা খোলার সময় শুনতে পেয়েছো, আর তাই জন্য তুমি ওই রেডিওটা আবার চালানোর চেষ্টা করছো? মা, তুমিও এক এক সময় কী যে করো। মনে হচ্ছে আমার জন্য যে তোমাকে এখানে সারাদিন একা থাকতে হচ্ছে, এতে তোমার উপর বিস্তর মানসিক চাপ পড়ছে। এসব ভুলভাল কাজকর্ম ছাড়ো। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, নাড়ি ভুড়ি হজম হয়ে যাবে মনে হচ্ছে। তাড়াতাড়ি খেতে দাও। না, ব্যাপারটা একেবারে ছেলে মানুষই বলে উড়িয়ে দেবে এতটাও আশা করেনি সহেলির মা। বেশ রাগ করে বললেন, কলেজে উঠে বেশ ডেপো হয়েছে দেখছি। সহেলি এই কথা শোনার পর আবার হো হো করে হেসে উঠল। তারপর গিয়ে জড়িয়ে ধরে মায়ের গাল দুটো টিপে দিল। আজকে সহেলি, রনিতা আর পৌরবী এবং এদের 3 জনের মা একসাথে বেড়াতে বেরিয়েছিল। ক্যাথিড্রাল চার্চ, প্ল্যানেটেরিয়াম ঘুরে এবং বাইরে খেয়ে বাড়ি ফিরেছে। এদের 3 জনের বন্ধুত্বটা 1 মাসে বেশ গাঢ় হয়েছে। রনিতার বাড়ি গড়িয়াহাট। নতুন কলেজে আসার পর এই মেয়েটার সাথে সহেলির অসম্ভব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। পরের রোববার ওর বাড়িতে এদের 3 জনের নিমন্ত্রণ আছে। সারাদিন প্রচণ্ড আনন্দ করে বেশ বিধ্বস্ত অবস্থায় গেটের সামনে এসে যখন মা মেয়ে দাঁড়ালো, তখন ঘড়িতে 7টা বাজতে ওই 8 মিনিট মতো বাকি। সহেলি আজকে সারাদিনের আনন্দের পর আর একটা বিশেষ কারণে বিশেষভাবে আনন্দিত। কালকে সকালে বাবা আসবে এবং আগামী 2 দিন এখানেই থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত সব কিছু বন্ধ থাকবে। সুতরাং আগামী 2 দিন পুরোপুরি বাড়িতে বসে আড্ডা।
পরের দিন আনন্দে কিছুটা উত্তেজিত থাকার কারণে ঘুম আসতে দেরি হলো। হঠাৎ বিকট একটা আওয়াজে দুজনেই খাটের উপর ধর্মর করে উঠে বসল। সহেলি ভয় পেয়ে মাকে জিজ্ঞেস করলো, তুমি শোবার সময় দরজা বন্ধ করনি? ঘরের মধ্যে কুকুর ঢুকে এলো কি করে? সত্যি একটা বিকট কুকুরের ডাকে ওদের ঘুম ভেঙে গেল। মনে হলো ঘরের বাইরের দরজার কাছে ঘেউ ঘেউ শব্দে ভীষণ জোরে একটা কুকুর ডেকে উঠল। এটাকে ঠিক ডাক বলা যায় না। ভীষণ ভয় পেয়ে অথবা আঘাত পেয়ে কোনো কুকুর শীতের রাতে অন্ধকার গলির ভেতর আর্তনাদ করলে যেমন ভয়ঙ্কর শুনতে লাগে, শব্দটা অনেকটা তেমন। দুজনেরই ভীষণ ভয় লাগছে। একটা হিংস্র জন্তু দরজাটার বাইরে সমানে চিৎকার করে যাচ্ছে, দরজায় নখ দিয়ে আঁচড়াচ্ছে। সহেলিকে ওর মা বলল, আমার পরিষ্কার মনে আছে, ক্লপসিপালের গেটে তালা দিয়ে তার ভেতরের দরজাটা বন্ধ করে এসে তারপর শুয়েছি। কোনো কুকুরের ভেতরে ঢুকে যাওয়া তো অসম্ভব। সহেলি তখন বলল, যখন আমরা ছিলাম না, সন্ধেবেলা বেরিয়েছিলাম, তখনও কি তুমি দরজাটা দিয়েছিলে? একটু মনে করে দেখো তো, আমরা যখন ছিলাম না তখন কোনো কুকুর ওপরে উঠে আসেনি তো? এ তো আচ্ছা মুশকিল হলো। ঘরে একটা লাঠি বা কিছু নেই যেটা নিয়ে দরজাটা খুলে দেখা যায়। পাগলা কুকুর যদি কোনোভাবে ঢুকে গিয়েও থাকে, এখন দরজা খুলে দেখার চেষ্টা করলে কামড়ে দিলে মুশকিল হয়ে যাবে। অগত্যা মা আর মেয়ে দুজনেই খাটের ওপর বসে রইল, হাত বাড়িয়ে আলোটা জ্বেলে দিল। অনেকক্ষণ এইভাবে গড়গড় শব্দটা হওয়ার পর একটা সময় আবার একটা বিকট চিৎকার করে উঠল কুকুরটা। তারপর সব চুপ। সেদিন রাত্রে সহেলি বা তার মা কারোরই সাহস হলো না দরজা খুলে বাইরে বেরোতে। এরকম অদ্ভুত বিশ্রী রকমের একটা ঘটনার পর সেই রাত্রে দুজনের কেউই ঘুমোতে পারল না। গল্প করে কোনো রকমে রাত কাটালো। সকালে আলো ফুটলে দুজনে অনেকক্ষণ ধরে আলোচনা করার পর এই সিদ্ধান্তে পৌঁছলো যে তারা যদি ঘরের দরজা খুলে না বেরোয় তাহলে ওপার থেকে কেউ এলে সেও কোনোভাবেই বুঝতে পারবে না কি অবস্থা। তাদের নিচের তলাতেই রমেশ অধিকারী বলে এক বয়স্ক ভদ্রলোক এবং তার স্ত্রী থাকেন। এনারা বহুদিন এই বাড়িতে ভাড়া থাকেন। রমেশবাবুর বদলির চাকরি হওয়ায় বহু জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছেন। 80 দশকের শেষে কলকাতায় এখানে এসে উঠেছিলেন ভাড়া হিসেবে। সেই থেকে এখানেই রয়েছেন। কলকাতায় স্থায়ীভাবে বাড়ি তৈরি করা বা ফ্ল্যাট কেনার কথা কখনো ভাবেননি। স্বামী স্ত্রী মিলে যে কটা দিন বাঁচবেন এখানেই থাকবেন এরকমই ঠিক করেছেন। ওনাদের যেহেতু কোনো সন্তান সন্ততি নেই, তাই ভবিষ্যতের চিন্তা বা দুশ্চিন্তা কোনোটাই খুব একটা প্রবল নয়। সকাল হওয়াতে সহেলির মা হঠাৎ করে সহেলিকে বলল, হ্যাঁ রে সহেলি, রমেশবাবুকে একবার ফোন করে বলবো যে সিঁড়ি দিয়ে এসে আমাদের দরজাটা বন্ধ আছে না খোলা আছে সেটা দেখতে। যদি খোলা থাকে তাহলে নিশ্চয়ই কুকুরটা কাল রাতে ওই দরজা দিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, ঠিক বলেছ তোমা, এটা বেশ ভালো বুদ্ধি। কথা মতো রমেশ দাদুকে ফোন করলো সহেলি। হ্যালো, কে বলছেন? সকাল সকাল উটকো নাম্বার থেকে ফোন আসায় একটু বিরক্ত হয়েছেন ভদ্রলোক। অবশ্য সহেলি পরিচয় দেওয়ার পর বেশ হৃষ্ট চিত্তে ওপরে উঠে এসে ভদ্রলোক দরজা দেখে তাদেরকে ফোন করে জানায় যে ঘরের দরজা আর কোল্যাপসিবল গেট দুটোই ভেতর থেকে বন্ধ করা। কথাটা শুনে দুজনেই ভীষণ অবাক হলো। অবশ্য তার সাথে একটু খুশিও হলো। এক্ষুনি ঘরের দরজাটা খুললেই কিছু এসে তাদেরকে কামড়ে দেবে না, এর থেকে বেশি কিছু তখন ভাবার মতো সুযোগ হলো না দুজনের কারোরই। দরজা খুলে বাইরে রমেশবাবুকে সহেলির মা বলল, আসলে কালকে রাতে শোয়ার আগে দরজাটা বন্ধ করেছিলাম কিনা ভুলে গেছি। সারা রাত ধরে এই ঘরের বাইরে ডাইনিংয়ের জায়গাটা থেকে একটা কুকুরের ডাক আসছিল। আমরা ভেবেছিলাম সন্ধেবেলা বেরিয়ে যাওয়ার আগেই হয়তো দরজা বন্ধ করতে ভুলে গেছি আর এই সুযোগে কোনো কুকুর টুকুর ঢুকে গেছে, তাই সকাল সকাল আপনাকে কষ্ট দিলাম। প্রত্যুত্তরে ভদ্রলোকও বললেন যে গতকাল রাতে তাদের ঘর থেকে বেশ দাপাদাপি আওয়াজ আসছিল। দুজনই কেমন ভ্যাবাচাকা খেয়ে কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর ভদ্রলোকই বললেন, ও কোনোভাবে হয়তো মনের ভুল হয়েছে। আমরা বুড়ো মানুষ, কি শুনতে কি শুনেছি ঠিক নেই। ও কিছু না, বন্ধ ঘরের মধ্যে কিছু থাকলে সে তো দেখা যেত। এরপর সহেলির মা আর খুব একটা কথা বাড়ানোর মতো কিছু পেলেন না। ফলে তাকে আরেকবার সকালবেলা ঘুম থেকে ডেকে নিয়ে এসে দরজা চেক করার জন্য ক্ষমা চেয়ে ভেতরে এলেন। সহেলি বলল, দুজনের একসাথে এত ভুল আবার হয় নাকি? আশ্চর্য তো।
সেই দিন এরপর বাবার আশা এবং সারাদিনের প্রবল আনন্দে সকালের ঘটনার রেশ দুজনেরই মন থেকে প্রায় মুছে গেল। এতদিন জমে থাকা নতুন কলেজ লাইফের প্রচুর গল্প, মায়ের হাতের চিলি চিকেন, সব কিছু মিলেমিশে দিনটা অসাধারণ কাটল। বিকেলের দিকে তিনজনে একটু ঘুরতে বেরোলো, প্যারামাউন্ট থেকে শরবত খেলো। রাত্রে যখন তিনজন একসাথে খেতে বসলো তখন সহেলির গতকাল রাত্রে অদ্ভুত ঘটনার কথা মনে পড়ল। খেতে খেতে সেই আলোচনাই হলো তিনজনের মধ্যে। বাবার ধারণা দুজনেই যথেষ্ট পরিমাণ টায়ার্ড থাকার কারণে ভুল শুনেছে এবং নতুন জায়গা বলে মনের মধ্যে কিছুটা ভয়ও ছিল। আদপে তেমন কিছু ঘটেনি। বাবার মুখে এখন কথাগুলো শুনে সহেলির মনে হতে লাগলো সে আর তার মা গতকাল রাত্রে যা ভাবছিল তা একেবারেই হাস্যকর। বন্ধ দরজা ভেদ করে কোনো কুকুর ভেতরে ঢুকে এসে সারা রাত তাদের ঘুমে বিরক্ত করে আবার সকাল হওয়ার আগে দরজা দিয়ে উবে গিয়ে তাদেরকে ভেলকি দেখাবে, এমনটা তো আর হতে পারে না। সেদিন তারপর তারা তিনজনে একসাথে ঘুমোলো। রাতে কোনো রকম কোনো অদ্ভুত ঘটনা ঘটতে দেখা গেল না। সহেলি আর তার মা দুজনেরই মনের মধ্যে নিশ্চিতে বিশ্বাস জন্মালো যে গতকাল রাত্রে তারা ভুলভাল কিছু ভেবেছে। আজ কলেজের ছুটি। মোটামুটিভাবে সারাদিনের পড়াশোনার একটা ভাবনা চিন্তা করে রেখেছে সহেলি। সেই মতো পড়ছিল ঘরে বসে। মা রান্নাঘরে কাজ করছে। পড়তে পড়তে একটুখানির জন্য বারান্দায় গিয়েছিল সহেলি। ওর যেহেতু ক্লস্ট্রোফোবিয়া আছে, খুব বেশিক্ষণ একটানা ঘরের মধ্যে থাকলে একটু অস্বস্তি হয়। হঠাৎ পেছন থেকে বইয়ের পাতা উল্টানোর আওয়াজ হওয়াতে পেছন ফিরে তাকাতেই সহেলি দেখে একটি মেয়ে, খুব বেশি হলে 10-11 বছর বয়স হবে, তার টেবিলটার ধারে দাঁড়িয়ে খোলা বইয়ের পাতাটা উল্টোচ্ছে। দৃশ্যটা স্থায়িত্ব সেকেন্ডের ভগ্নাংশে লক্ষ্য করতে না করতেই চোখের সামনে মেয়েটা ফট করে উবে গেল। এতটাই কম সময় ঘটনাটা ঘটল যে গলা দিয়ে আওয়াজ বেরোনোরও অবকাশ রইল না। সহেলি সঙ্গে সঙ্গে ভেতরে এসে মাকে বলল, মা, কেউ কি ঘরের মধ্যে এসেছিল? আমি দেখলাম আমার টেবিলের পাশে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, আমার বইটা পেছন ফিরে দাঁড়িয়ে উল্টে দেখছিল। কথাটা বলেই সহেলি দেখল তার মায়ের মুখটা যেন মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। অল্প একটু সময় চুপ থেকে বলল, তুইও দেখতে পেলি তো সহেলি? আমি বলছি না এখানে এমন কিছু বা কেউ আছে যে চায় না আমরা এখানে থাকি। ঠিক হচ্ছে না রে মনু, আমার একটুও ঠিক লাগছে না। কি বলছো বলো তো? তুমি কখন দেখলে? একবার নয় রে, দুবার দেখেছি আমি। 4-5 দিন আগে তুই বেলায় কলেজ চলে যাওয়ার পর আমি বাজার করতে বেরিয়েছিলাম। বাড়ি ফিরে দরজাটা খুলেই দেখি একটা লাল ফ্রক পরা বাচ্চা মেয়ে সামনের ডাইনিংটা থেকে ঘরের দরজার মধ্যে দরজা পার করে ঢুকে গেল। আমি তো কিছুই বুঝতে পারলাম না, ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইলাম। আরেকবার দেখেছি কালকেই বিকেলের দিকে, তখনও তুই ফিরিসনি। আমি বারান্দায় তোর কাঁচা প্যান্টগুলো তুলতে গেছি, দরজা দিয়ে ঢুকেই দেখি ওই একই মেয়ে, একই জামা আমার চোখের সামনে বারান্দা থেকে নিচে লাফিয়ে পড়লো। আমি করে চিৎকার করে উঠলাম। ওমা! তারপর কোথাও কেউ নেই, কিচ্ছু নেই। 4 তলার উপর থেকে একটা মানুষ যদি নিচে ধাপ দেয় তার পক্ষে বাঁচা তো প্রায় অসম্ভব। যদিও বা থাকে, নিচে পড়ে থাকতে তো দেখবো বল? একটা মানুষ 4 তলার উপর থেকে লাফ মেরে হাওয়ায় উড়ে যেতে পারে না নিশ্চয়ই? কোথাও কোনো চিহ্ন পর্যন্ত নেই। আমি কিছু বুঝতে পারলাম না। তোকে বললে তুই বিশ্বাস করবি কি না সেই ভয়ে আর তোকে কিছু বলতে পারিনি। কেন এরকম হচ্ছে বলতো বারবার? কিছু একটা ঘটছে, কিছু জিনিস আমাদের কিছু ইঙ্গিত দিতে চাইছে। আমরা কিন্তু গাজোয়ারি করে সেটা মানছি না। মা এর পরেও আরও অনেক কথাই বলতে লাগলো। সহেলি সবটা মন দিয়ে শুনতে পারল না, মাথা ঝিঁঝি করছে। যা শুনছে আর যা দেখলো তার সবটা মন গড়া হতে পারে না। ব্যাপারটা বিশ্বাস অবিশ্বাসের সূক্ষ্ম সীমারেখার মধ্যে আর বাধা নেই। ঘটনাগুলো ঘটছে, বারবার ঘটছে, ব্যাখ্যা নেই, যুক্তি নেই, তাও ঘটছে। অস্বীকার করার কোনো উপায় নেই। বেশ কিছুদিন এরপর নিরুপদ্রবে কাটল। সহেলি আর তার মা একদিন সন্ধেবেলা ঘরে বসেছিল। সহেলি পড়ছে, তার মাও একটা বই পড়ছে খাটে বসে।
হঠাৎ রান্নাঘরে বাসনপত্র পড়ে যাওয়ার ঝনঝন শব্দ দুজনকেই নাড়িয়ে দিল। সবেমাত্র উঠে দেখতে যাবে এমন সময় লোডশেডিং হয়ে গেল। বেশ অনেকক্ষণ ধরেই একটা ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছিল। এই অসময়ে প্রচণ্ড ভ্যাবসা গরমে শহরবাসী নাজেহাল হয়ে যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। আজকে বিকেলের দিক থেকেই গুমোট ভাবটা চরম সীমায় উঠেছিল। আকাশে অল্প অল্প করে মেঘ জমছিল। এই সময় লোডশেডিংটা হলো। অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে খাটের ওপর রাখা ফোনটা নিয়ে ফ্ল্যাশ লাইটটা অন করলো সহেলির মা। সহেলি বলল, এখানে ইঁদুর আছে নাকি? এতদিনে তো একটাও দেখিনি। চলো দেখি গিয়ে কি হলো। দুজনেই আস্তে আস্তে রান্নাঘরের দিকে গেল। ফ্ল্যাশ লাইটে রান্নাঘরের অবস্থা দেখে দুজনেই রীতিমতো হকচকিয়ে গেল। বাসনপত্র যা রেখেছিল সেই সব কিছু, বাসন রাখার র্যাক সমেত দেওয়াল থেকে খুলে মাটিতে পড়ে আছে। চারিদিক ছত্রাকার অবস্থা। হে কি, এই তো কিছুদিন আগে দেওয়াল ড্রিল করে হুক লাগিয়ে এটা লাগিয়েছে, এর মধ্যে এইভাবে পড়ে গেল কি করে? সবেমাত্র নিচু হয়ে দেখার চেষ্টা করতে গেল, এই সময় ঘর থেকে ঝনঝন করে কাঁচ ভেঙে পড়ার শব্দ হলো। আরে এ কি, এখনো তো ঝড়ও ওঠেনি, কাঁচ ভেঙে পড়ার মতো তো কিছু হয়নি। দুজনেই দ্রুত পাশের ঘরে গিয়ে দেখে পড়ার টেবিলের পাশে যে জানলা তার পাল্লার কাঁচ গুঁড়ো গুঁড়ো হয়ে তলায় পড়ে গেছে। কেউ হাতুড়ি বা ভারী কিছু দিয়ে আঘাত করলে যেমনভাবে ভাঙে ঠিক তেমন। ব্যাপারটা কিছুই বুঝতে পারল না সহেলি আর তার মা। এদিকে বাইরে তখন আকাশ চিরে একটা বিদ্যুতের ঝলক দেখা গেল। তারপরেই কান ফাটানো শব্দ। দেখতে দেখতে হুড়মুড় করে নেমে এলো বৃষ্টি। টানা 2 ঘন্টা এক নাগাড়ে বৃষ্টি হলো। যখন বৃষ্টি থামল তখন বাইরের রাস্তায় নৌকো চলার মতো অবস্থা। ওপর থেকেই দেখতে পেল নিচে একটু দূরে মোড়ের গাছটা ভেঙে রাস্তায় পড়ে আছে। প্রচণ্ড পরিমাণ জল ওদের ঘরের মধ্যে ঢুকে গেছে। অদ্ভুতভাবে জানলার কাচটা ভেঙে যাওয়ায় বৃষ্টির জলে থই থই করছে ঘরের ভেতরটা। সহেলি ও তার মা ঘটনাটার কারণ কিছু বুঝতে পারল না। এমন বাজ পড়া আর এই অন্ধকার জিনিসটাকে খুব একটা ভালো লাগে না সহেলির। আজ দুজনেরই কেমন ভয় ভয় করতে শুরু করলো। লোডশেডিংয়ের পর থেকেই কীরকম যেন অস্বস্তি হচ্ছে। এতক্ষণ কারেন্ট না থাকার তো কোনো কারণ নেই। প্রায় 1.5 মাস হয়ে গেল যে জায়গাটায় ওরা রয়েছে তার প্রতিটা কোণা প্রায় এখন চেনা। তা সত্ত্বেও কেমন যেন মনে হতে লাগলো আশেপাশে কি একটা ঘটে চলেছে যেটার সাথে ওরা নিজেদেরকে মেশাতে পারছে না। বারবার মনে হতে লাগলো ঘরে ওরা দুজন ছাড়াও যেন কেউ বা কারা রয়েছে। মাঝে মাঝে ফিসফাস শব্দ কানে আসছে। মনটাকে দুর্বল করবে না ভেবে প্রথম মনের ভুল ভেবে ব্যাপারটাকে উড়িয়ে দিচ্ছিল সহেলি। তারপর হঠাৎ যখন মা বলল, আরে তোর কি মনে হচ্ছে যে একটা ফিস ফিস আওয়াজ হচ্ছে? কোথা থেকে হচ্ছে সেটা ঠিক বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে ঘরের মধ্যে, একবার মনে হচ্ছে বাথরুম থেকে, একবার মনে হচ্ছে আওয়াজটা দূরে চলে যাচ্ছে। সহেলি, কেমন একটা অস্বস্তি হচ্ছে রে। সহেলি এর উত্তরে মাকে বলল, না না, ফাঁকা জায়গা, তার উপর এরকম একটা অদ্ভুত অবস্থা হয়ে গেল, তাই জন্য তোমার এরকম মনে হচ্ছে। সে মনে মনে জানে এরকম পরিস্থিতিতে মায়ের কথাকে সমর্থন করলে দুজনেরই ভেতরের ভীতিটা বহু গুণ বাড়বে। ভয় অনেকটা অন্ধকার মাঠের ধারে দাঁড়িয়ে থাকার মতো। অন্ধকারের মধ্যে দাঁড়ালে সামনে কতটা জায়গা জুড়ে সেই অন্ধকার রয়েছে তার নাগাল পাওয়া যায় না। এগোতে শুরু করলে 5 মিটার যাবে না 5 কিলোমিটার তা বোঝা সম্ভব নয়। তাই ওই অন্ধকারের জগতে মনকে ঢুকতে দেওয়া ঠিক নয়। ক্রমাগত চেষ্টা করতে থাকলো এটা সেটা বলে মাকেও অন্য কিছু ভাবাতে। বেশিক্ষণ এটা করতে হলো না, 8 ঘন্টার মধ্যেই কারেন্ট এলো। ঘড়িতে তখন প্রায় 11:30 বাজে। কারেন্ট আসার পর দুজনের যেন অস্বস্তিটা কিছুটা হলেও কমলো। আলো এতটাই ক্ষমতাধর যে মুহূর্তের মধ্যে অতীত অন্ধকারের প্রতি অবিশ্বাস তৈরি করে। পৃথিবীর আদিমতম অজ্ঞাতর প্রতি যে ভয় মানব চেতনার মধ্যে গথিত আছে তার একটা বিরাট জায়গা জুড়ে রয়েছে অন্ধকার।
যা কিছু অজ্ঞাত, যা কিছু অন্ধকার কালো, সেই সব কিছুর প্রতি ভয়। খেয়ে দিয়ে নিয়ে মা আর মেয়ে কিছুক্ষণ বারান্দা থেকে দূরে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। দুজনকে বেশ কষ্টে সৃষ্টে দাঁড়াতে হচ্ছে, হাত পা নাড়ার মতো জায়গা নেই, আকাশে মেঘের আর ছিটে ফোটাও নেই। অপূর্ব সুন্দর চাঁদ উঠেছে, নিচে রাস্তায় এখনো জল জমে আছে, রাস্তায় লোকজন খুব কমে গেছে, আকাশে অসংখ্য নক্ষত্র ছোট ছোট হীরের টুকরোর মতো চকচক করছে। বৃষ্টির পরের আকাশ মনে হচ্ছে মহাবিশ্বের সবটাই বুঝি এই চিলের বারান্দা থেকে দেখা যাচ্ছে। সহেলির মা বলে উঠল, কি হলো বলতো মনু? কিছুই বুঝতে পারলাম না। আমার মনে হচ্ছে কিছু একটা হচ্ছে, যেটা আমরা বারবার বুঝতে চাইছি না বলে এড়িয়ে যাচ্ছি, অথচ হয়তো কিছু বোঝানোর চেষ্টা করছে। কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো। যেটা আমার নিজের কাছেই পরিষ্কার নয়, সেটা আমি তোকে কি করে পরিষ্কার করে বোঝাই বলতো? হঠাৎ কোনো কারণ নেই জানলার কাঁচটা ভেঙে গেল কেন? কেউ যদি কিছু ছুঁড়ে ভাঙতো, সেটা তো একটা মানুষ 2তলা 3তলা বাড়ি পর্যন্ত করতে পারে। 4তলার ওপরে রাস্তায় দাঁড়িয়ে ঢিল ছোড়াটা কি সম্ভবপর বলে তোর মনে হয়? আর যদিও বা কেউ ছোড়ে, সে ঢিলটা তো লাগবে, ভেতরে আসবে, কিন্তু কোথাও কিছু নেই, ঝনঝন করে একটা কাঁচ ভেঙে গেল। বিড়াল, ইঁদুর বা কোনো প্রাণী যদি বাসনপত্রের র্যাকটা ফেলে 2-4টে থালা বাটি নিচে ফেলতে পারে, দেয়াল থেকে হুক সমেত উপরে র্যাকটা নিচে ফেলে দেওয়াটা কি খুব সোজা কাজ? যেটা আমার তোর মানুষের পক্ষে কষ্টকর, সেটা নিশ্চয়ই একটা ইঁদুর বা বেড়াল এসে করে গেছে, এটা হতে পারে না। আর তাছাড়া যদি ঘরের মধ্যে ইঁদুর থাকে, একবার না একবার তো চোখে পড়বেই বল। বিড়াল ঘরের মধ্যে থাকলেও সেটা চোখ এড়িয়ে যাওয়ার মতো জায়গা এটা নয়। বুঝতে পারছি খটকাটা যে আমার মনে লাগছে না তা নয়, কিন্তু কি করব বলো তো, আমি তো কোনো ধারণা করতে পারছি না। তোর বাবাকে ফোন করে একবার বলবো এরকম ঘটনা ঘটছে? তাতে কি লাভ হবে? বাবার টেনশন বাড়বে। এই রাতগুলোতে বাবা নিশ্চয়ই ছুটি করে আসতে পারবে না। এসব করে কিছু লাভ নেই, দেখি না কিছুদিন। সহেলির মাও জানে সহেলি ভুল কিছু বলেনি। এই রাত 12:30টার সময় বাবাকে হঠাৎ ফোন করলে সেটা অত্যন্ত অস্বস্তির ঘটনা হবে। মানুষটা কিছুই করতে পারবে না, শুধু শুধু টেনশন করবে। তাই ফোনটা সত্যিই সে করল না। মনে মনে একটা ভীষণ অস্বস্তি ভয় নিয়ে সেদিন রাত্রে মা মেয়ে শুলো। মোটামুটিভাবে সারাটা রাতই দুজনে জেগে কাটালো। পরদিন সকালবেলা উঠে ক্লান্ত বোধ করছিল সহেলি। আজকের দিনটা রেস্ট পেলে একটু ভালো হতো, কিন্তু উপায় নেই, বেরোতেই হবে। তাই এখন ক্লাস মিস করলে খুব সমস্যা। সেদিন কলেজ থেকে ফিরে মাকে দেখে ভীষণ আপসেট হয়ে গেল সহেলি। মাকে এত এলোমেলো অগোছালো কখনোই দেখতে অভ্যস্ত নয় সে। বাড়ি ফিরে যখন দরজায় টোকা দিচ্ছিল, তখন মনে হলো কিছু একটা ঘটেছে যেটা খুব একটা ভালো নয়। মা দরজা খোলার পর লক্ষ্য করলো মায়ের চোখগুলো বসে গেছে, মাথার চুল আঁচড়ানো নেই। তার নিজেরও শরীর খুব একটা ভালো নেই, মনও নেই, কিন্তু কলেজে গিয়ে সারাদিনের ব্যস্ততায় কিছুটা হলেও গতকাল রাতের সেই ঘটনার রেশ কেটেছে। ঘরে ঢুকে ব্যাগ রেখে তাকে আর কিছু জিজ্ঞেস করতে হলো না। মা নিজেই বলল, আমার না এখানে আর ভালো লাগছে না। আমার মনে হয় বারবার এখানে এমন কিছু একটা ঘটছে, আমরা সেটা ওভারলুক করছি। আজকে আমি বাথরুমে যখন চান করতে ঢুকলাম, পরিষ্কার শুনতে পেয়েছি ঘরের মধ্যে গান চলছিল। আমি চান করে বেরিয়ে ঘরের মধ্যে এসে দেখলাম গ্রামাফোনের ওপর রেকর্ডটা চাপানো, পিন লাগানো, ঠিক যেমনটা একটু আগে কেউ এখানে বসে গান শুনলে করতো, ঠিক তেমন। দেখ, আগের অনেক কটা ঘটনা জোর করে আমরা নিজেদের মতো ব্যাখ্যা করেছি। প্রথম দিন থেকেই তো এখানে এই টেবিলটা, রেডিও, গ্রামাফোন সবই দেখেছিস। কখনো গ্রামাফোনের রেকর্ড চাপানো অবস্থায় দেখেছিলি? আমি তো এসে দেখে কখনো রেকর্ডিং খুঁজেই পাইনি। হঠাৎ করে HMV রেকর্ড এর ওপরে চলে এলো কি করে বলতো? আগে যা যা ঘটেছে বারবার ভেবেছি আমরা ভুল শুনছি, ভুল ভাবছি, কিন্তু তারও তো একটা লিমিট আছে বল। সহেলি কি উত্তর দেবে কিছু বুঝতে পারল না। কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আমি কি বলবো বুঝতে পারছি না। বাবা রুনু পিসিদের বাড়ি থাকার ব্যাপারে না করে দিল, হোস্টেলে থাকতে দেবে না। তাহলে আমি কি করব? কলেজ ছেড়ে আবার চলে যাব? না,
সে কথা আমি তোকে বলছি না, কিন্তু আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে তোর বাবার সাথে আমার একবার কথা বলা উচিত। তুই সেদিনকে বললি, আমি ফোন করিনি। ঠিক আছে ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হচ্ছে না, উত্তর বেড়েই যাচ্ছে। আমার কিন্তু এবার খুব ভয় লাগছে মনু। বেশ, তাই বলো। আমার মনে হয় আমরা প্রচণ্ড স্ট্রেস হয়ে যাচ্ছি। আজকে বিকেলে একটু হেঁটে আসবো, চল একটু ঘুরে আসি। মা আর মেয়ে সেদিনকে বিকেলে ঘুরে এলো। বাড়িটার মধ্যে যেন কেমন একটা অদ্ভুত ব্যাপার আছে। যতক্ষণ বাড়ির বাইরে থাকে, ঘুরে বেড়ায়, ততক্ষণ মনে হয় না ওর ভেতরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সত্যিই ঘটছে বলে। কেমন সন্দেহ হয়। অথচ বাড়ির মধ্যে ঢুকলে কেমন যেন একটা ভয় চেপে বসে। লৌকিক অলৌকিক, সম্ভব অসম্ভবের সীমারেখাগুলো কোথায় একটা মিশে যায় ওর মধ্যে ঢুকলে। ব্যাপারটা আগেও অনেকবার মনে হয়েছে সহেলির। যা কিছু ঘটেছে সেগুলো বাইরের জগতে বেরিয়ে বিশ্বাস করতে নিজের চেতনা প্রবলভাবে বাধা দেয়। অথচ ওখানে থাকলে, বিশেষ করে ও অথবা ওর মা, কেউ যদি একা থাকে তাহলে যেন ধারণাগুলো বদলে যায়, অস্বস্তি হয়, আর খুব বেশি ভাবতে পারছে না। কাল রাতে ঘুম হয়নি, আজকে সারাদিন কলেজ, ভীষণ ক্লান্ত লাগছে, মাথায় যন্ত্রণা করছে। আজকে যে করেই হোক তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। এভাবে চলতে থাকলে শরীর খারাপ হবে, পড়াশোনাটারও 12টা বাজবে। কী সব আজগুবি চিন্তা ভাবনা করে নিজের কাজকর্মের গণ্ডগোল করছে। এই সব নিজেকে বোঝাতে বোঝাতে আর মায়ের সাথে গল্প করতে করতে সন্ধ্যার একটু আগে সহেলি আর তার মা বাড়িতে ঢুকল। একদিন ঘুমের মধ্যে সহেলির প্রচণ্ড একটা কষ্টে ঘুম ভেঙে গেল। ঘুটঘুট করছে। অন্ধকার রাত্রে শোয়ার সময় যে নাইট ল্যাম্পটা জ্বালা হয়েছিল সেটা নিভে গেছে। সহেলির এমনিতেই ক্লস্ট্রোফোবিয়া আছে। হঠাৎই তার মনে হতে শুরু হলো ঘুমের মধ্যে শোয়ার ঘরটা ছোট হতে সে আটকা পড়ে গেছে। আশপাশের 4টে দেওয়াল তার কাছে যেন সরে এসেছে। সে অন্ধকার ঘুরছে একটা ঘর, এছাড়া আর কিচ্ছু নেই। মা নেই, পড়ার টেবিল নেই, বারান্দায় যাওয়ার দরজা নেই। মনে হচ্ছে এক্ষুনি বুঝি সে দম আটকে মরে যাবে। হঠাৎ একটা ঝাঁকুনিতে ঘুম মুহূর্তের মধ্যে ভেঙে গেল। চোখটা খুলেই দেখে সত্যিই চারপাশটা অন্ধকার। দেখে অবাক হয়ে গেল সহেলি। মুহূর্তের মধ্যে সে বুঝতে পারল না, সে এতক্ষণ স্বপ্ন দেখছিল এবং চোখ খুলেও সেটাই দেখছে। মনু, এই মনু। বেশ কয়েকবার ডাকটা শোনার পর সহেলি বুঝতে পারল মা ক্রমাগত তার হাত ধরে ঝাঁকাচ্ছে আর মুনু মুনু করে ডাকছে। মুহূর্তের মধ্যে মনে হলো তার বুকের ওপর থেকে একটা পাথর সরে গেল। কি হয়েছে? এত অন্ধকার কেন? জানি না, আমার কেমন ঘুমটা ভেঙে গেল। তুই কিছু শুনতে পাচ্ছিস না? শোয়ার সময় তো আলোটা জ্বেলে শুয়েছিলাম, এখন দেখছি নিভে গেছে। সহেলি নিজেও একটু সচেতন হয়ে বুঝতে পারল একটা চাপা গোঙানি বা কান্না ধরনের শব্দ ভেসে আসছে। তার সাথেই এক নাগাড়ে একটা নির্দিষ্ট সুরে কিছু একটা কেউ বলছে। কি বলছে সেটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। শব্দটা দরজার ওপার থেকে আসছে। কারা যেন দরজার ওপারে কথা বলছে, তাই না? তাই তো মনে হচ্ছে। তোমার কাছে ফোনটা আছে না? একবার ফ্ল্যাশ লাইটটা জ্বালাও তো। ফোনের ফ্ল্যাশটা জ্বলল না। সহেলির মায়ের স্পষ্ট মনে আছে শোয়ার সময় 63% চার্জ দেখেছিল। এখন ফোনটা কিছুতেই অন হলো না। তারপর তার গলা দিয়ে আওয়াজ বেরোলো না। শুধু সহেলির হাতে ফোনটা দিয়ে পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে রইল। একটা আশঙ্কা, অমঙ্গলের আশঙ্কা চেপে বসেছে তার বুকের ওপর। এই সময় হঠাৎ সহেলি বলে উঠল, মা, মা, দরজার নিচের ফাঁক দিয়ে একটা আলো আসছে, দেখো। চকিতে ঘাড় ফিরিয়ে দরজার দিকে তাকিয়ে লক্ষ্য করল সত্যিই দরজার নিচ দিয়ে খুব মৃদু আলো ঘরের মধ্যে প্রবেশ করছে। বাইরে থেকেই এক নাগাড়ে শব্দ ভেসে আসছে, কখনো একটু উচ্চস্বরে, কখনো একদম নিচুভাবে মন্ত্রজাতীয় কিছু উচ্চারণ করার আওয়াজ। একটা অজানা আতঙ্কে মেরুদণ্ডের মধ্যে দিয়ে শীতল স্রোত প্রবাহিত হতে শুরু করলো ওদের। ঘরের মধ্যেও যেন কাদের ফিসফাস শব্দ শোনা যাচ্ছে। একবার ভীষণ কাছে, কানের একদম পাশে কেউ যেন বলল, চলে যা, চলে যা,
কেন এসেছিলি সেখানে? চলে যা। কেঁপে উঠল দুজনে। ক্যাচ করে একটা শব্দ হয়ে ঘরের দরজাটা আস্তে আস্তে খুলে গেল। বাইরের যে ছিটে ফোটা আলো দরজার ফাঁক দিয়ে ঘরের মধ্যে ঢুকছিল, সেটা মুহূর্তের মধ্যে পরিমাণে বেশ কয়েক গুণ হয়ে ঢুকতে শুরু করল। যে মৃদুমন্দ শব্দের উচ্চারণ কানে আসছিল, এখন সেটা ভীষণ স্পষ্ট। গম্ভীর স্বরে বাইরে থেকে শুদ্ধ উচ্চারণে শুনতে পেল, হম কৃস্তরে লোহিত জিহা শুষ্ক মাংসাতি ভৈরবা উগ্ররূপা বলিপ্রিয়া নমস্তে শক্তিদায়িনী। মুহূর্তের মধ্যে চোখাচোখি হলো মা মেয়ের। সব গুলিয়ে যেতে লাগলো দুজনে রাত্রিবেলা শোয়ার পর ঘুমিয়ে পড়েছিল। এখন যেগুলো ঘটছে সেগুলোর বিন্দু মাত্র কিচ্ছু বুঝে উঠতে পারছে না দুজনের কেউ। বাইরে মন্ত্রোচ্চারণের বেগ ক্রমশ বাড়ছে। প্রচণ্ড কষ্ট করে কথা বলতে গিয়ে সহেলি লক্ষ্য করল গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। 4-5 বার ঢোক গিলে মায়ের কানের কাছে মুখটা নিয়ে গিয়ে ফিস করে বলল, একবার দেখি কি হচ্ছে। মায়ের হাতে হাত পড়তে চমকে উঠল। বরফের থেকেও ঠান্ডা হয়ে গেছে হাতটা। মাকে 2-4 বার ঝাঁকানোর পরেও কোনো প্রতিক্রিয়া পেল না সহেলি। অজ্ঞান হয়ে গেছে। আরও কিছুক্ষণ বিছানায় বসে হতভম্ব পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে চেষ্টা করল, পারছে না। ক্রমাগত সেই গম্ভীর উচ্চারণ চলছে, তার সাথে সাথে একটা গোঙানি জাতীয় শব্দ ভেসে আসছে। বেশ কিছুক্ষণ আস্তে আস্তে খাট থেকে বহু কষ্টে পা নামিয়ে মাটিতে রাখল সহেলি। এভাবে চলতে পারে না, কি হচ্ছে একবার দেখতে হবে। মায়ের মুখে একটু জলের ঝাপটা দিতে গেলেও বাইরে বেরোতে হবে। ঘরে কোনো জল নেই। বহু কষ্টে উঠে দাঁড়ালো। নিজের দেহটা যেন আজ আর নিজের নিয়ন্ত্রণে নেই, অসম্ভব ভারী লাগছে। কোনো ক্রমে দেওয়াল ধরে আস্তে আস্তে সোজা হয়ে একটা পা ফেলে দরজার দিকে এগোতে শুরু করল। দরজার কাছে পৌঁছে দেওয়ালের আড়াল থেকে অল্প একটু উঁকি মেরে দেখার চেষ্টা করলো বাইরের দৃশ্য। চোখ মেলে বাইরে তাকিয়ে যা দেখলো তাতে নিজের অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন তৈরি হলো মনে। যে ডাইনিংটায় টেবিল ছিল, গ্রামোফোন ছিল, সেই জায়গাটা এখন ফাঁকা। ঘরের একটা কোণে লাল কাপড় পরা একজন মানুষ বসে আছে। তার সামনে ছোট্ট একটা চৌকুপি জায়গায় আগুন জ্বলছে। কয়েক মুহূর্ত লোকটার দিকে তাকিয়ে সহেলির চিনতে অসুবিধে হলো না যে ফ্যামিলি ফটোটা দেওয়ালে টাঙানো ছিল তার লোকটা, সেই ক্রূর দৃষ্টির লোকটাই এখানে বসে আছে। ফ্রেমে বাঁধানো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটায় লোকটাকে যেমন মনে হচ্ছিল, এখন সামনে যেকে দেখতে পাচ্ছে তার থেকেও অনেক বেশি ভয়ানক। ফর্সা, লম্বা, রোগা চেহারার মানুষটা গম্ভীর গলায় মন্ত্র বলে চলেছে, সঙ্গে কী সব জিনিস ওই আগুনটার মধ্যে দিয়ে যাচ্ছে। এসব কিছুর থেকেও ভয়ানক যেটা হলো সেটা হলো আগুনটার ওপরে রাখা একটা 2-2.5 ফুট লম্বা মূর্তি। এমন মূর্তি কখনো এর আগে দেখেনি সহেলি। উজ্জ্বল সবুজ বর্ণের একটা নারী মূর্তি। 6টা হাতের 3টে বাঁদিক এবং 3টে ডান দিকে ছড়িয়ে রয়েছে। চোখগুলো কোটর থেকে খুলে বেরিয়ে আসছে। মুখ থেকে বিশাল লম্বা লাল জিভ বেরিয়ে পায়ের তলা পর্যন্ত নেমে গেছে সাপের মতো। মূর্তিটা একটা মানুষের ওপর দাঁড়িয়ে আছে। মানুষটার দেহ আছে কিন্তু মুন্ডু নেই। মূর্তির ওপরের দিকের 2 হাতে মানুষের মুন্ডুটা ধরা। 2 হাত দিয়ে দেহ থেকে ছিঁড়ে মুন্ডুটাকে ওপরে তুলে ধরে আছে। উজ্জ্বল সবুজ বর্ণের জায়গায় জায়গায় রক্ত। জিহ্বার দুপাশ থেকে যে সাদা বর্ণের তরল বেরিয়েছে সেখানে রক্ত। বাকি 4 হাতের একটাতে খড়গ, একটাতে ত্রিশূল, একটাতে সাপ আর একটাতে অভয় মুদ্রা। এমন ভয়ঙ্কর কোনো মূর্তির আরাধনা যে কোনো মানুষ করতে পারে ভাবা যায় না। চোখের সামনে সহেলি দেখতে পেল মূর্তির পাশে হাত পা পিছমোড়া করে বাঁধা একটা ছোট্ট শিশু। মুখে কাপড় ঢুকিয়ে দেওয়া হয়েছে, ছটফট করছে মাটিতে শুয়ে। রক্তাম্বর পরিহিত মানুষটা নিজের ডান পাশ থেকে একটা চকচকে খড়গ বের করে সেটা ওই মূর্তির পায়ের কাছে রাখল। তারপর আরও কি সব দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ করার পর সোজা উঠে দাঁড়ালো। ধীর দৃঢ় পদক্ষেপে মেঝেতে শুয়ে কাতরানো ছেলেটার দিকে এগিয়ে গিয়ে কাপড়ের টুকরোটা টেনে বের করে আনলো। অসম্ভব যন্ত্রণায় কান ফাটা চিৎকারে গোটা ঘর ভরে গেল।
ছেলেটা আছাড় খেয়ে তাকে ছেড়ে দেওয়ার আকুতি জানাতে লাগলো। তার কান্নায় চিৎকারে ত্রিভুবন কেঁপে যাচ্ছে। এরপরে যে ঘটনা ঘটতে শুরু করলো, তারপর সহেলি আর বেশিক্ষণ দাঁড়াতে পারল না। মূর্তিমান পিশাচের মতো সেই রক্তাম্বরধারী ধারালো অস্ত্র নিয়ে ছোট্ট শিশুটার দিকে এগিয়ে গিয়ে এক কোপে ধর থেকে মাথাটা আলাদা করে দিল। এরপরের কোনো কিছু আর সহেলির মনে নেই। সহেলির এরপর যখন জ্ঞান ফিরল, তখন একটা সাদা চাদরে তার দেহ ঢাকা। বাঁ হাতে বেশ কিছুটা ব্যথা অনুভব করায় সেদিকে তাকিয়ে দেখে বাঁ হাতে চ্যানেল করা। ওপর থেকে স্যালাইন ঝুলছে। একটু দূরে একটা টুলে বাবা বসে আছে। চোখ মেলে ওদিকে তাকাতেই বাবা হাউমাউ করে উঠে আসে। এই পর্যন্ত দেখার পর আবার জ্ঞান চলে যায় তার। সহেলি একটু সুস্থ হওয়ার পর সকল ঘটনার বৃত্তান্ত বাবাকে বলেছিল। মায়ের বেশ কিছুদিন সময় লেগেছিল ট্রমার পিরিয়ডটা কাটাতে। বাবা এখন আর পিসির বাড়ি থেকে পড়াশোনা করার বিপরীতে নয়। সহেলি এখন পিসির বাড়িতে থেকেই পড়াশোনা করছে। সত্যি বলতে কি, একা একা ওইভাবে থাকার থেকে এটা অনেক বেশি ভালো। হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পরে একদিন বয়স্ক ভদ্রমহিলা তাদের তিনজনের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পিসির বাড়িতে সবে সবে থাকতে শুরু করেছিল সহেলি। হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর 1 সপ্তাহ মতো তিনজন ওখানে ছিল। তারপর বাবা মা ইংলিশ বাজারে ফিরে যায়। ভদ্রমহিলা এসে নিজের পরিচয় দিয়েছিলেন। সহেলির আজও মনে আছে সেই দিন ভদ্রমহিলা এসে কথা বলতে বলতে কেঁদেছিলেন। তিনি কোথাও একটা মনে মনে নিজেকে দোষী ভাবছিলেন, যদিও সহেলি আজ আর তা মনে করে না। তিনি বারবার কেঁদে কেঁদে সেদিন বলেছিলেন, আমি দিতে চাইনি, আমাকে বারবার করে জোর করলো। ভদ্রমহিলা সেদিনকে ওদের বলেছিল ওই ঘরটা এমন অনেক ঘটনার সাক্ষ্য থেকেছে। ভদ্রমহিলাদের পৈতৃক বাড়ি ছিল শ্রীরামপুরে। দাদুর বাবা কলকাতায় এখানে বাড়িটা তৈরি করে। প্রথমে কিছুদিন এখানে বসবাস করার পরেই বাড়িটাকে ভাড়া হিসেবে চিরকাল ব্যবহার করে আসা হয়েছে। ওনার দাদুর আমলে একসময় বাড়িটা নিয়ে খুব হাঙ্গামা হয়েছিল। পুরনো খবরের কাগজ ঘাঁটাঘাঁটি করলে এখনও হয়তো পাওয়া যেতে পারে। একবার নাকি ওই বাড়ি থেকে একটা 7-8 বছরের বাচ্চা ছেলেকে ধর্মুণ্ডু আলাদা করা অবস্থায় পাওয়া গিয়েছিল। খবরের কাগজে লেখালেখি, পুলিশ কেস সবই হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্যাপারটার কোনো কিনারা হয়নি। একটা পরিবার এখানে বসবাস করত, একজন ভদ্রলোক, ভদ্রমহিলা, তাদের ছেলে মেয়ে, একটা কুকুর। ছেলেটার এরকম ভয়ানক একটা মৃতদেহ উদ্ধারের পরে গোটা পরিবারটাকে আর কোথাও খুঁজে পায়নি পুলিশ। এই ঘটনার পরে 1-2 পরিবার যারা ওই ঘরে থেকেছিল তারা কেউই বেশি দিন টিকতে পারেনি। প্রত্যেকেই কোনো না কোনো অস্বাভাবিক দৃশ্য দেখে পালিয়ে গিয়েছিল। ভদ্রমহিলা বলেছিলেন, আমি স্বেচ্ছায় কখনো এই ঘর কাউকে খুলে দিইনি, আপনাদেরকেও কখনোই দিতাম না। আসলে খুব একটা কেউ এই ঘরে থাকবে বলে প্রস্তাব নিয়ে আসেন না। আপনাদের বেলায় অত্যন্ত পরিচিত সূত্রে বারবার অনুরোধ আসার জন্য আমি আর না বলতে পারিনি। যতই যাই হোক, আজকালকার দিনে এরকম ঘটনায় বিশ্বাস করাটা খুবই অস্বাভাবিক। আমিও হয়তো কোথাও গিয়ে ভেবেছিলাম যে সব কিছুই আজগুবি। বুঝতে পারিনি আপনাদের এত বড় সমস্যার কারণ তৈরি করে দেব। 1 বছরেরও বেশি সময় কেটে গেছে এই ঘটনার পরে। সহেলি অতিপ্রাকৃতে অপ্রাকৃতে খুব একটা বিশ্বাস করতো না। সেদিন রাতে ঘটা ঘটনার বহু রকমের ব্যাখ্যার চেষ্টা করেছে। ওখানে থাকাকালীন প্রথম দিকে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলোকে অনেক সময় নিজের মন গড়া বলে মনে করত। সেদিন রাতে ছবির ফ্রেম থেকে বেরিয়ে আসা একজন মানুষ তার খুব পরিচিত একটা শিশুকে ভয়ঙ্কর কোনো মূর্তির সামনে নিজের হাতে বলি দিতে গেছে। এটা যতবার চোখের সামনে ভেসে উঠেছে ততবারই নিজের সংজ্ঞা ধরে রাখা কঠিন মনে হয়েছে সহেলির। তার জীবনের এমন ঘটনাটার পর থেকে সত্যি সত্যি বিশ্বাস হয়ে গেছে দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, হোরেশিও, দ্যান আর ড্রিমড অফ ইন ইউর ফিলোসফি। এতক্ষণ তোমরা শুনছিলে চিলের ঘর, রচনা অজ্ঞ। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল তৃষা, রুবিনা, সৌম্যদীপ, আর্য, সৃষ্টি এবং ঋদ্ধি
ও মৌপিয়া। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল রণজয়। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে কৃষ্ণেন্দু। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনে ক্লিক করে দিও সব গল্পের আপডেট এবং নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিকশন হান্টের সাথে থেকো এবং গল্পে থেকো। শুনতে থাকো ফিকশন হান্ট। আগামী পর্বে আবার দেখা হচ্ছে। নমস্কার, শুভরাত্রি।